গল্প মন, রাইটার তঞ্জং টেনিসা। আচ্ছা, এটা কি কখনো সম্ভব? নিজের চেয়ে 3 বছরের ছোট একটা ছেলেকে হাজব্যান্ড হিসেবে মেনে নেওয়া? নিজের কথা না হয় বাদই দিলাম, সমাজের লোকেরা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনেরা তো ছিছি করবে। ছোট ভাইয়ের বয়সী একটা ছেলে প্রস্তাব দিচ্ছে, তাও প্রেমের প্রস্তাব না, ডিরেক্ট বিয়ের প্রস্তাব। হা হা হা, হাস্যকর তাই না? আমার কাছেও বিষয়টা হাস্যকরী। মেসেঞ্জারের টুনটান মেসেজ টোনের শব্দে মেজাজ বিগড়ে গেল অথৈর। কপট রেগে গিয়ে মেসেজ ওপেন করতেই অথৈর চোখ কপালে ওঠার জোগাড়। আপনি আমাকে রিজেক্ট করছেন কারণ আমি আপনার থেকে ছোট তাই? আমি বেকার তাই? নাকি আমি খারাপ দেখতে? প্লিজ সত্যি বলুন। আচ্ছা, আমাকে আপনার এখন ভালোবাসতে হবে না। আমি আপনার ভালোবাসা ঠিক জয় করে নিব। এখন বলুন কি করলে আপনাকে পাবো? আপনি যা বলবেন তাই করব। প্লিজ বলুন। আদনান খান নামের একটা আইডি থেকে এমন অনেক মেসেজ আসছে। ধুর, মেজাজটাই খারাপ করে দিলেই ছেলেটা। ফালতু একটা ছেলে। এই ফেসবুক ইউজার ছেলেদের একটাই বদভ্যেস, মেয়ের আইডি পেলেই প্রথমে রিকোয়েস্ট পাঠাবে, তারপর 2-1 দিন কথা বলে পটানোর চেষ্টা করবে, পিক চাইবে। বোকার মতো এই আপদটাকে ফ্রেন্ড বানালাম, আর মেসেজের রিপ্লাই দিলাম, ব্লক করে দেই এটাকে। ভাবতে না ভাবতেই হুট করে আদনান খান নামের আইডিটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিলাম। এবার শান্তি লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা ফুরফুরে ছিল। এই ছেলেটার জন্য মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। আমি নওরিন সাহারি বা অথৈ ডাকনাম, অথৈ অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমি লেখাপড়ার পাশাপাশি একটা ছোট জব করি। সময় কাটানোর জন্য ফেসবুক আইডি খুলছিলাম, তাও অন্য নাম দিয়ে, যাকে বলে ফেক আইডি। প্রায় 1 মাস আগে আদনান খান নামের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। একসেপ্ট করার কিছুদিন পর থেকে টুকটাক মেসেজ করতো ছেলেটা, মাঝে মাঝে রিপ্লাই দিতাম। পরিচয়ের এক পর্বে জানতে পারি ছেলেটা আমার থেকে ছোট, ইন্টারমিডিয়েটে পড়ে। এত বলছি আমি ওর বড় আপুর মতো। কে শোনে কার কথা? সে নাকি আমার কথার প্রেমে পড়েছে, আমাকে না দেখেই ভালোবেসেছে। হাস্যকর না? আমার ফোনের এমবি শেষ হয়ে গেলে ছেলেটা আমার নাম্বার চাইতো, এমবি কিনে দিতে চাইতো, বিকাশ নাম্বারও চেয়েছে। ছেলেটাকে আমি সামনাসামনি দেখেনি, কিন্তু পিকচার দেখেছি। খারাপ না দেখতে, কিন্তু এটা কখনো সম্ভব? এটা হলো ভালো লাগা, ভালোবাসা না। এখন ব্লক দিয়েছি, সব জারিজুরি বন্ধ হয়ে যাবে। রাতের খাওয়া দাওয়া শেষে চুপচাপ বসে আছি। ভালো লাগছে না কিছু। অনলাইনে গিয়ে যে একটু সময় কাটাবো তাও পারবো না। পরক্ষণেই মনে পড়ল ছেলেটাকে তো আমি ব্লক করে দিয়েছি। ব্যাস, ঝামেলা শেষ। ভাবতেই ডাটা অন করে ফেসবুকে চলে গেলাম। নিউজফিড ঘাটছি। ফেসবুকে ঢুকতেই ছোটখাটো শকর খেলাম। কে যেন মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে। সরি সিনিয়র আপু, মাফ করে দিন। আমি আপনার সাথে একটু ফান করছিলাম, এই আর কি। এখন আমার ওই আইডির ব্লগটা খুলে দিন। এটা আমার নিউ আইডি, একসেপ্ট করুন প্লিজ। মেসেজগুলো পড়ে আমি ডাস্কিত, হেসে গড়াগড়ি খাচ্ছি। বুঝতে বাকি নেই এই সেই আবুল। মানে সিরিয়াসলি? সকালে বলল আমার জন্য সব করবে, বিয়ে করবে আমায়, আর এখন আপু বলে সম্বোধন করছে। বাহ বাহ, ছেলের সম্মতি ফিরেছে। আমিও একসেপ্ট করব না। তুই ঝুলে থাক সোনা। মনে মনে কত শত কথা বিড়বিড় করে আউড়ে যাচ্ছি। আবারও সেই মেসেঞ্জারের টু থাং শব্দে ঘোর কাটে আমার। ফোনের সাথে সাথে মনে হয় আমিও কেঁপে উঠছি। চোখে মুখে একরাশ বিরক্তির ছাপ নিয়ে মেসেজ সিন করলাম। বন্ধুমহল নামে একটা মেসেঞ্জার গ্রুপে আমাকে ইনভাইট করা হয়েছে। 50+ মেসেজ জমে রয়েছে। কে আমাকে ইনভাইট করেছে দেখার জন্য গ্রুপ মেসেজ ওপেন করলাম। ও তাহলে এই অকাজটা তার। খেয়ে দে কাজ নাই আর ওর। সে আর কেউ না, আমার একমাত্র বেস্টু ইভা আমাকে এই গ্রুপে ইনভাইট করেছে। চট করেই একটা মেসেজ করে বসলাম।
এই ইভু তোর আর কাজ নাই। এখানে ইনভাইট করেছিস কেন? জলদি ইনবক্সে আয়, কথা আছে তোর সাথে। ওমা, মেসেজ করলাম বাট নো রিপ্লাই। গ্রুপে তো 10 জন মেম্বার দেখলাম, একজনও রিপ্লাই করলো না। ইভু তো রিপ্লাই করছেই না। না, আর এই গ্রুপে থাকবো না, লিভ নিয়ে নিব। যেই ভাবা সেই কাজ। লিভ অপশনে ক্লিক করার আগেই একটা মেসেজ দেখতে পেলাম, ভিডিও কলে জয়েন হতে বলছে। আমিও ভিডিও কলে জয়েন হয়ে গেলাম। 4-5 জন ভিডিও কলে জয়েন আছে। আচমকা চোখ পড়ল একটা ছেলে গিটার হাতে সুর তুলছে, পরনে হোয়াইট টি শার্ট। বাতাসে তার সিল্কি চুলগুলো উড়ে কপালে এসে পড়ছে। আপন মনে গিটার বাজিয়ে যাচ্ছে সে। মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। আমার চোখ আটকে রইল ছেলেটার দিকে। হুট করেই মনে পড়ল কাউকে চিনি না জানি না, ভিডিও কলে আসা ঠিক হয়নি। কেউ আমাকে খেয়াল করেনি। তড়িঘড়ি কল কেটে দিলাম। এর মাঝে ইভুর মেসেজ, ইভুই থই থই জলদি কলে আয়। আমি বুঝতে পারছি না এত আর্জেন্ট কলে যেতে বলছে কেন। ও ভালো কথা, আমার বেস্টু আমাকে ভালোবেসে অথই ডাকার বদলে থই থই বলে ডাকে। 7-5 না ভেবে রিপ্লাই করলাম, আমি কি ব্যাপার দোস্ত, কলে আসতে বলছিস কেন? তোকে না বললাম ইনবক্সে আয়, কথা আছে। বেশ কিছুক্ষণ পর ইভুর রিপ্লাই আসলো, ইভু তোকে আসতে বলছি আয়। এখন যদি না আসিস তো একটা জিনিস মিস করে যাবি। জলদি আয়, তোর কথা পরে শুনবো। ধুর, এই মেয়েটা আমার কথাই শোনে না। কি এমন আছে যে না দেখলে মিস করে যাব? আমার এত দেখার ইচ্ছে নাই। নিউজ ফিডটা ঘাটাঘাটি করছি, কেন যেন মনের মধ্যে খতখতানি দূর হচ্ছে না। ছেলেটা কিন্তু দারুণ গিটার বাজায়। ঈষৎ মুখ দেখতে পারলাম না, নেটটাও স্লো ছিল। টুং করে আবারও মেসেজ টোন বেজে উঠল। আবারও ইভু মেসেজ করছে। গ্রুপে ঢুকে দেখলাম এখনো কয়েকজন ভিডিও কলে জয়েন আছে। কলে জয়েন হয়ে দেখলাম ইভু আর কয়েকটা মেয়ে আছে। গান গাইছে ওরা। গান শুনতে ভালো লাগে কিন্তু একদম গান গাইতে পারি না আমি। হেই নতুন আপু, হ্যালো হ্যালো, নাম কি তোমার? কলে থাকা একটা মেয়ে প্রশ্ন করে বসল। কিছুটা ঘাবড়ে গিয়ে উত্তর দিলাম, আমার নাম অথই। এর মাঝে ইভা ওই মেয়েটাকে উদ্দেশ্য করে বলে উঠল, ইভা মাইশা ও আমার বেস্টু অথই। অথই এর থেকে তোমাদেরও বন্ধু, আজই আমাদের গ্রুপে জয়েন করেছে। এই অথই, ওর নাম মাইশা। আমরা এখানে সবাই মেয়ে, তার মধ্যে 2টা ছেলে আছে শুধু, ওরাও আমাদের ফ্রেন্ড। মাইশা ঈশ্বর, অথই তুমি আর ওর গান মিস করে গেলে। আচ্ছা, কোনো ব্যাপার না, এবার তুমি একটা গান ধরো, আমরা শুনি, হি হি হি। গানে গানে বাকি পরিচয় হয়ে যাবে। আমি না মানে আমি গান গাইতে পারি না বলেই কল কেটে দিলাম। যাক বাবা, ছেলেটার গান শোনা আর হলো না। ছেলেটাকেও তো আর কলে দেখলাম না। কি সব ভাবছি, ভালো লাগছে না, তাই অফলাইনে চলে এলাম। সকাল হতে না হতে এত বড় সারপ্রাইজ পাবো কল্পনাও করতে পারি নাই। আব্বু আমার রুমে এসে একগাল হাসি নিয়ে আমাকে রেডি হতে বলছে। মি ইকবাল হাসান, অথই মামুনি, আজ তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। তুমি মনে মনে যাকে পছন্দ করতে, আজ তার হাতে তোমায় তুলে দিব মা। সে এসেছে তোমাকে নিতে। আর দেরি কর না, না রেডি হয়ে নাও। আব্বুর কথা শেষ হতে না হতে এক দৌড় দিলাম। দৌড়ে যাচ্ছি তো যাচ্ছি, মনে হচ্ছে পথ শেষ হচ্ছে না। কোনো ভুলভুলাইয়ার পথে চলে আসিনি তো আবার? এই কোথায় চলে এলাম আমি? এদিক ওদিক তাকিয়ে হঠাৎ দেখতে পেলাম অনেকটা দূরে গিটার হাতে দাঁড়িয়ে আছে কেউ। এদিক ওদিক তাকিয়ে হঠাৎ দেখতে পেলাম অনেকটা দূরে গিটার হাতে দাঁড়িয়ে আছে কেউ। অপলক দৃষ্টিতে চেয়ে আছি তার পানে। যত দূরেই হোক না কেন, প্রিয় মানুষটাকে চিনে নিতে এক মুহূর্ত সময় লাগলো না আমার। এভাবে প্রিয় মানুষটাকে পাবো কল্পনাও করতে পারিনি। খুশিতে চোখের কোণে পানি চিকচিক করছে আমার। এক দৌড়ে তার কাছে চলে গেলাম। ওপাশ মুখ করে এখনো দাঁড়িয়ে আছে সে।
তার আর আমার মধ্যে সামান্য দূরত্ব। মন চাইছে তাকে দুহাতে জড়িয়ে ধরি। নিজের মনের ইচ্ছাটাকে সায় দিয়ে তাকে দুহাতে আগলে ধরতে যাব। আহোহ আম্মু গো গো গো, গরম আগুন লাগছে, আগুন। উফ, আঙ্গুলটা পুড়ে গেল আমার। হঠাৎই আঙ্গুলে গরম কিছু অনুভব হতেই হকচকিয়ে উঠলাম। হিহিহি, কি আপু, আজও বুঝি তুই তোর স্বপ্নের হিরোর সাথে স্বপ্নে দেখা করতে গেছিলি? তো কেমন লাগলো সকাল সকাল আমার সারপ্রাইজটা? আর্তনাদ করতে করতে চোখ মেলে সামনের দিকে তাকাতেই আমি হতভম্ব হয়ে গেলাম। চোখ দুটো কপাল থেকে হাতে নেমে আসতে চাইছে। চোখগুলো রসগোল্লার মতো করে এক দৃষ্টিতে আমার বাদরিনী ছোট বোনটার দিকে তাকিয়ে আছি। আর এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করছি। আমি বিছানায় এলাম কি করে? তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। হাতের আঙ্গুলটা জ্বালা করছে। সামনেই আমার দুষ্ট বাদর বোনটা দাঁত কেলিয়ে হাসছে। ওর হাতে ধোয়া ওঠা চায়ের কাপ দেখে বুঝতে বাকি রইল না। গরম চায়ের কাপে ও আমার আঙুল ঢুকিয়ে দিয়েছিল। ঐশীর বাচ্চু তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন। বড় আপুর সাথে ফাইজলামি করার ফল আজ তোকে হাড়ে হাড়ে বোঝাব। রাগে কটমট করতে করতে এক লাফে বিছানা থেকে নামলাম। রাগী গা জ্বলছে আমার। ঐশী আমাকে এগিয়ে আসতে দেখে চায়ের কাপটা টেবিলের উপর রেখে ছুটে পালানোর চেষ্টা করছে। ঐশী, আরে আপু, সরি সরি, আর করব না। তুই আমাকে তাড়া না করে আগে ঘড়ির দিকে তাকা। তোর অফিসের জন্য তুই অলরেডি লেট হয়ে গেছিস। এখন আমার সাথে ছোঁয়াছুঁই খেলতে গেলে তুই আরো লেট হয়ে যাবি। যা বাবা, দুনিয়ায় ভালোর দাম নেই। কোথায় দেরি হয়ে যাচ্ছে তাই ডাকতে এলাম। তোকে কতবার ডাকলাম উঠছিলি না, তাই একটু ঘুম থেকে জাগানোর টেকনিক কাজে লাগালাম। কোথায় তোর উপকার করলাম আর তুই উল্টো আমাকে তাড়া করছিস। এজন্যই বলে উপকারীকে বাঘে খায় হুয়াহ। ঐশী কথাগুলো বলছে আর রুমের মধ্যে বিছানার উপর ছুটোছুটি করছে। ঐশীর কথা শুনে আকাশ থেকে পড়লাম। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ছোটখাটো শকট খেলাম। ঘড়ির কাঁটায় সকাল ৮টা ছুঁই ছুঁই। তার মানে আমি এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে দিবাস্বপ্ন দেখছিলাম। হায় আল্লাহ, আমি এত দেরি করলাম ঘুম থেকে উঠতে। পার্ট টাইম জব, ৮:৩০-এর মধ্যে পৌঁছাতে হবে। ৮ ঘন্টা তো আমার রেডি হতে হতেই চলে যাবে। কি করব ভেবে না পেয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। ঐশী, যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেছি, হিহি। বড় বোনের সাথে বাদরামি করা, তাই না? এজন্য তোকে তো একটু পানিশমেন্ট দিতেই হয়। তোকে বলছিলাম না তোকে আর তোর ফ্রেন্ডকে ট্রিট দিব। কোনো ট্রিট ফ্রিট হবে না, সব ক্যান্সেল। কথাগুলো বলে ঠাসাস করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিলাম। ঐশী, প্লিজ আপু, তোর এই ছোট পুতকে বনুটার সাথে এমন করিস না। প্লিজ প্লিজ, ও আপু শোন। ধুর, মজা করতে গিয়ে সাজা হয়ে গেল। ধুর ধুর, ভালো লাগে না। এই স্বপ্ন আমাকে এত জ্বালাচ্ছে কেন? কে সেই লোক যাকে আমি দুদিন ধরে স্বপ্নে দেখছি? মুখটাই তো দেখতে পারলাম না। আসুক আর একবার স্বপ্নে, এবার শার্টের কলার ধরে জিজ্ঞেস করব আমাকে স্বপ্নে এসে এত জ্বালায় কেন। একা একাই বিড়বিড় করে যাচ্ছি। ধুর, এসব কি ভাবছি? আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে বের হতে হবে। ভাবনার দেইন করে ফ্রেশ হতে শুরু করলাম। সকাল সকাল নাস্তার টেবিলে ধোয়া ওঠা চায়ের কাপ সামনে নিয়ে চিন্তায় আচ্ছন্ন হয়ে বসে আছেন ইকরামুল হোসেন, অতইর বাবা। কি গো, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। চা খাচ্ছ না যে? কিছু কি হয়েছে? কদিন থেকে দেখছি তুমি কিছু একটা নিয়ে চিন্তায় আছো। কি হয়েছে আমাকে বলা যাবে না? ইকরামুল হোসেনকে চিন্তায় মগ্ন দেখে প্রশ্ন করেন মিসেস রোজা খানম, অতইর মা। হঠাৎ পিছন থেকে কারো কণ্ঠ শুনে ধরফরিয়ে ওঠেন ইকরামুল হোসেন। ক ক ক কিছু বললে রোজা? মিসেস রোজা খানম, হ্যাঁ, তোমাকে কদিন থেকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে? ইকরামুল হোসেন, রোজা, তোমার কাছে তো কিছুই লুকাই না আমি। লুকানোর কিছুই নেই। তোমার সাথেই এই ব্যাপারে আলোচনা করব ভাবছিলাম। মিসেস রোজা, কোন ব্যাপারে? ইকরামুল হোসেন, অথইর বিয়ের ব্যাপারে। এখন আর মেয়ের বিয়ের ব্যাপারে মেয়ের মতামতের জন্য অপেক্ষা করব না।
অনেক তো মেয়ের মতামতের জন্য অপেক্ষা করলাম। পাড়া প্রতিবেশীরা কানাকানি করছে অথৈর বিয়ের বয়স নাকি পেরিয়ে যাচ্ছে। লোকজনের কথায় আমি কোনোদিন পাত্তা দিইনি, কিন্তু এবার আর পাত্তা না দিয়ে থাকতে পারছি না। ওরা তো ভুলও কিছু বলছে না। অথৈর এবার বিয়ে দেওয়া দরকার, নইলে এরপর আর ভালো ছেলে পাব না। আব্বু, তুমি একদম ঠিক কথা বলছো। আপুকে বিয়ে দেও, নয়তো ও বুড়ি হয়ে যাবে। হি হি। হাসতে হাসতে কথাগুলো বলে ডাইনিং টেবিলের কাছে আসতেই মায়ের চোখ রাঙানো দেখে চুপ করে চেয়ার টেনে বসে নাস্তা খাওয়া শুরু করলো ঐশী। ছোট মেয়ের সামনে বিয়ের আলোচনা করাটা ঠিক হবে না, তাই ইকরামুল হোসেন আর মিসেস রোজা খানম চুপ করে গেলেন। এদিকে ওদের সবার কথা একজনের কান এড়ায়নি। দরজার পাশে দাঁড়িয়ে সবটা শুনে নিয়েছে অথই। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে ফ্লোরে পড়ার আগেই চোখ মুছে নিল অথই। আম্মু, আব্বু, আমি বের হলাম। আজ আর নাস্তা করার সময় নেই। অলরেডি আমি অনেক লেট হয়ে গেছি। চিন্তা কর না, আমি নাস্তা করে নিব। জোরপূর্বক মুখে হাসির রেখা ফুটিয়ে তুলে কোনোরকম আব্বু আম্মুকে বিদায় জানিয়ে চলে এলাম। ছোটবেলা থেকেই আমি চাপা স্বভাবের। তাদেরকে বুঝতে দিতে চাই না যে আমি সবটা শুনে নিয়েছি। তাই কোনোরকম বাড়ি থেকে বের হলাম। একটা রিক্সা নিয়ে গন্তব্য বাড়ি জমালাম। কিছু ভালো লাগছে না। অফিসে এসে বসে আছি। মেয়ে হয়ে জন্মেছি মানেই বাবা মায়ের চিন্তা বাড়িয়ে দিয়েছি। এখন আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে পারলে তারা নিশ্চিন্ত। বিয়ে না হলে মা বাবার থেকে পাড়া প্রতিবেশীর চিন্তা বেড়ে যায় বেশি। নিজেকে বোঝা মনে হয় এখন। নিজের ইচ্ছের কোনো দাম নেই। সত্যি কি আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে? কথাগুলো হাস্যকর লাগে, তেমনি কথাগুলো শোনা বড্ড বেদনাদায়ক। আনমনেই কথাগুলো ভেবে চলেছি। হঠাৎ ফোনটা বেজে উঠতেই ভাবনার ইতি ঘটে আমার। এদিক ওদিক তাকিয়ে দেখছি অফিসের পার্সোনাল নাম্বারে কল এসেছে। 7-5 না ভেবে কল রিসিভ করলাম। হ্যালো, গুড মর্নিং স্যার অর ম্যাম। বলুন, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? ওপাশ থেকে কণ্ঠ শুনেই তো প্রেমে পড়ে গেলাম মিস। ফোনের ওপাশ থেকে একটা মেল ভয়েস শুনতে পেলাম, কিন্তু অফিসের নাম্বারে কল করে এসব কি বলছে বোধগম্য হচ্ছে না। HLW স্যার, প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ? ওপাশ থেকে, আচ্ছা, কখনো প্রেমে পড়েছেন মিস? এক্সকিউজ মি, প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ? যেহেতু এটা আমার কাজ তাই মাথা ঠান্ডা করে আবার প্রশ্ন করলাম। ওপাশ থেকে, ভালোবাসা বোঝেন? জানেন কিভাবে ভালোবাসতে হয়? এক্সকিউজ মি স্যার, প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ? ওপাশ থেকে, হেল্প করতে চান তাই তো? তাহলে আমার প্রশ্নগুলোর উত্তর দিন ম্যাম। বারবার মাথা ঠান্ডা করে প্রশ্ন করলাম, তা উল্টো পাল্টা প্রশ্ন করে অদ্ভুত লোকটা মেজাজ বিগড়ে দিলাম কল ডিসকানেক্ট করে। এমনিতেই মনটা ভালো না। আবারও কল এসেছে। এটা আমার কাজ তাই বাধ্য হয়ে কল রিসিভ করলাম। HLW, গুড মর্নিং। প্লিজ টেল ইউর কোয়েশ্চেন। হাউ ক্যান আই হেল্প ইউ? ওপাশ থেকে, হোয়াট ইজ লাভ? ভালোবাসা কি? কাউকে কিভাবে ভালোবাসতে হয় বুঝতে বাকি রইল না। এটাই সেই অদ্ভুত পাবলিক। দিলাম কল কেটে। এখানে কি ভালোবাসার ডিকশনারি খুলে বসেছি? যত সব অদ্ভুত পাবলিক। কাজ নেই খেয়ে দে এদের। মনে মনে বিড়বিড় করছি। আবারও কলের টিউন বেজে উঠল। কল রিসিভ করলাম। ওপাশ থেকে, ভালোবাসা কি? কত প্রকার? এর ব্যাখ্যা করা যাবে? তাহলে অনেক হেল্প হতো ম্যাম। কল কাটবেন না, এটা আপনার কাজ। এখন যা প্রশ্ন করছি উত্তর দিন। সরি স্যার, আপনি ভুল নাম্বারে কল করেছেন। টুট 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 কথা শেষ করে কল কেটে দিলাম। কল কেটে দিতেই আবারও কল করছে। এই ফার্স্ট টাইম এমন সিচুয়েশনে পড়লাম। আজ দিনটাই খারাপ যাবে মনে হয়। হ্যালো স্যার, প্লিজ। আমার পুরো কথা শেষ হওয়ার আগেই ওপাশ থেকে সেই পুরুষালী কণ্ঠের অদ্ভুত পাবলিক আমাকে থামিয়ে দিয়ে কথা বলা শুরু করল।
ওপাশ থেকে বারবার বলছেন কিভাবে হেল্প করতে পারি, অথচ একটা প্রশ্নেরও উত্তর দিচ্ছেন না। বন্ধুও তো মনে করতে পারেন, বন্ধু না হোক শত্রু মনে করতে পারেন, তাতে আমার আপত্তি নেই। এবার একটু বেশিই হয়ে যাচ্ছে। দাঁড়া, তোকে কি করে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। পাশে থাকা একজনকে কলটা ধরিয়ে দিলাম। নিয়ে এখন যত খুশি কথা বল। বাড়ি ফিরে বিকেলে একটা লম্বা ঘুম দিলাম। বারান্দায় বসে সন্ধ্যার আকাশের তারাগুলো দেখছি। ভালো লাগছে না। পাশে থাকা ফোনটা হাতে নিলাম। সময় কাটানোর জন্য কিছুক্ষণ ইউটিউব দেখলাম। না, তবুও ভালো লাগছে না। একটু ফেসবুকে যাব? না, থাক। ফোন রেখে দিয়ে আবার কি মনে করে ফোনের ডাটা অন করে ফেসবুক লগ ইন করতেই ফোনের স্ক্রিনে কয়েকটা মেসেজ ভেসে উঠল। অধরা ইভা আইডি থেকে মেসেঞ্জারে নক করছে বারবার। উফফ, এই ইভুটা না একটা বদের হাড্ডি। অনলাইন হতে পারলাম কি পারলাম না, এর মধ্যেই মেসেজ দেওয়া শুরু। একা একা বিড়বিড় করছি। ইভুকে মনে মনে কত শত বকাঝকা করে চট করে মেসেঞ্জারের ইভার মেসেজ ওপেন করলাম। ইভাই থই থই আমার অথই। মেরি জান, আমার জানু মানু বান্ডুপিটা, জলদি আমাদের বন্ধু মহলে আয়। ইভার মেসেজ পড়া শেষ করে ওর মেসেজের রিপ্লাই করব। মেসেজ টাইপিং শুরু করব, এরই মধ্যে আবার ইভুর মেসেজ। ইভা কই তুই? জলদি বন্ধুমহল মেসেজ গ্রুপে ঢোক। এখনই ঢোক। তোকে মিস করছি জানু, জলদি আয় জলদি। ধুর, এই মেয়ের মতিগতি কিছুই বুঝি না। দুদিন থেকে কি শুরু করছে? সাত পাচার না ভেবে বন্ধুমহল গ্রুপে ঢুকলাম। গ্রুপে ঢুকেই দেখলাম গ্রুপ মেম্বাররা সবাই ভিডিও কলে জয়েন আছে। আমিও ভিডিও কলে জয়েন হয়ে গেলাম। কে জানে সেদিনটার মতো যদি সেই গিটারিস্ট পার্সনকে দেখতে পাই। মনে মনে কথাগুলো ভেবে চলেছি। আমাকে ভিডিও কলে জয়েন হতে দেখে এই ভূত মহা খুশি। কয়েকটা মেয়ে আমাকে হাই জানালো। আচমকাই চোখ আটকে পড়ল কারো উপর। সেদিনটার গিটার বাজানো সেই ছেলেটার দিকে। সিল্কি অবাধ্য চুল বারবার তার কপালে এসে পড়ছে। কিন্তু এবার ছেলেটার মুখ রুলাম দিয়ে বাঁধা। এক পলকে তাকিয়ে রইলাম। মন চাইছে মুখটা দেখতে। পরক্ষণেই চোখ দুটো নামিয়ে নিলাম। কিন্তু বেহায়া চোখ দুটো খুঁটিয়ে খুঁটিয়ে রুমালের আড়ালে থাকা মুখটাকে দেখতে চাইছে। এহাম এহাম, এই থই থই থুক্কু অথই। প্রেস্টিজ ইস্যু বলে কথা। এখানে তোকে থই থই ডাকা যাবে না। এখানে অথই বলেই ডাকবো, হিহি। হঠাৎ করে ইভুর কথা শুনে বাস্তবমুখী হলাম। অথইর এমন অবাক করা হাস্যকর কথায় লজ্জায় যাই। এতগুলো মানুষের মধ্যে মেয়েটা আমার ইজ্জতের ব্যান্ড বাজিয়ে দিল। সবচেয়ে বড় কথা, ওই ছেলেটার সামনে এভাবে আমার ইজ্জতের 12টা বাজালো। দাঁড়াই ভূ, তুই একবার আয়, তোর কি হাল করি তুই দেখ পেতনি আল্ট্রা প্রো ম্যাক্স। মনে মনে ইবুকে উদ্ধার করছি। হ্যালো হ্যালো অথই, কেমন আছো তুমি? কারো ডাকে আবারও বাস্তবে ফিরলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম আগের দিন যে নতুন মেয়েটার সাথে পরিচিত হয়েছিলাম সেই মেয়েটা। কি যেন নাম, ওহা মাইশা। আমিও ভদ্রতার খাতিরে উত্তর দিলাম, হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? মাইশা, আমি তো বিন্দাস আছি। এই যে তোমাদের সাথে অনলাইন আড্ডা দিচ্ছি তাতেই মন ভালো হয়ে গেল। এই মাইশা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। নতুন কাউকে পেলেই তুই আড্ডায় লেগে পড়িস। কই, আমরাও তো পরিচিত হব। আমাদেরও সুযোগ দে। অন্য একটা মেয়ে হুট করেই কথাটা বলে উঠল। ইভাওকে গার্লস, এটা তো আমাদের আড্ডা মহল, মানে বন্ধুদের অনলাইন আড্ডা দেওয়ার জায়গা। আমরা এখানে সবাই বন্ধু। আজ না হয় আমরা সবাই পরিচিত হব। কি বলিস অথই? ওদের কথার মাঝে ইভু কথাটা বলল। ইভার কথা শুনে ওর কথায় সবাই সায় জানালো। তাহলে আমার পরিচয়টা আমি আগেই দিয়ে ফেলি। আমি রাইকা অর্নার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। কুমিল্লা থাকি। আর কিছু জানতে চাও? মাইশা, নারে, তোর এটুকু পরিচয়ই যথেষ্ট। এখানে তোর ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। আমি ঈশা, অর্নার্স ফাইনাল ইয়ারে। আমি চাঁদপুরে থাকি। অন্য একটা মেয়ে পরিচয় দিল। একে একে সবাই পরিচয় দিচ্ছে।
এর মধ্যে কয়েকবার সেই অদ্ভুত ছেলেটার দিকে আর চোখে তাকিয়েছি। এরই মাঝে হঠাৎ মাইশা বলে উঠল, এবার অথই এর আরও বাকি পরিচয় দিতে। আগে অথই তুমি তোমার পরিচয় দাও। কোথায় থাকো? কি করো? কোন ইয়ার সবটা বলো। আমি নওরিন সাহারি বা অথই। এবার বলতে বলতে হঠাৎ চোখ গেল কেউ একজন মিসিং। হুট করেই খেয়াল পড়ল সেই অদ্ভুত ছেলেটা কল থেকে চলে গেছে। মাইশা এই যাহা আরও চলে গেছে। হুটহাট ওর কি হয় কে জানে। পাগল একটা। ওকে লাগবে না, চলো আমরা আমাদের আড্ডা কন্টিনিউ করি। আড্ডা শেষে অনলাইন থেকে বের হওয়ার আগে মনে হলো ইভার কাছে ওই অদ্ভুত ছেলেটার কথা জিজ্ঞেস করি। হাজার দ্বিধা কাটিয়ে ইভুকে মেসেঞ্জারে কল দিয়েই ফেললাম। আমি হ্যালো। ইভু তোর সাথে একটা কথা ছিল। ইভা হ্যাঁ বল, কি বলবি? আমি আসলে তেমন কিছু না। আসলে ইভা দেখ, এত হেয়ালি করিস না। বল কি বলবি। বেস্টুর সাথে এত কিন্তু কিন্তু করছিস কেন? আমি আসলে ওই ছেলেটা। কে ওই ছেলেটা? তুই চিনিস? ইভা কোন ছেলেটা? আমি আরে বল দি, ওই অদ্ভুত ছেলেটা কলে যাকে দেখলাম। ইভা ও আচ্ছা, আর ওর কথা বলছিস। আমি আরও ফারু জানি না। কেমন অদ্ভুত পাবলিক। অনলাইনে আসবে তাও রুমাল দিয়ে মুখ বেঁধে। কেন লজ্জাবতী লতিকা নাকি? নাকি মেয়েদের সামনে মুখ দেখাতে লজ্জা করে? যদি লজ্জা করে তো কলে আসার কি দরকার? তাও আবার ভাব দেখিয়ে পরিচয় না দিয়ে চলে যাবে। অদ্ভুত প্রাণী একটা। হো ইভা, আরে থামো থামো। তুই ওকে চিনিস না, জানিস না, এত কিছু বলছিস যে। আরও একটু এমনি। ওর কথা বাদ দে। বল, আর কিছু বলবি? আমি না, আর কিছু বলবো না। আচ্ছা ভালো থাক। আর জলদি ফিরে আয়, মিস ইউ। জলদি জলদি কথা শেষ করে কল কেটে দিলাম। যাক বাবা, কি বলতে কি বলে ফেলছিলাম। একটু বেশিই বলে ফেলছি হয়তো। ইভু কি নাকি ভাবলো কে জানে। বিড়বিড় করে কথাগুলো আওড়ে যাচ্ছি। ফোনটা বেডের উপর রেখে ওয়াশরুমে ঢুকে পড়লাম। একটু পর ঐশী রাতের খাবার জন্য রাখবে। ফ্রেশ হয়ে বিছানার উপর বসতেই আচমকা ফোনে মেসেজ টোন বেজে উঠল। একটু পর পুনরায় মেসেজ টোনের শব্দ কানে ভেসে আসলো। তৎক্ষণাৎ ফোন হাতে নিয়ে মেসেজ দেখতে যাব, ঠিক তখনই পিছন থেকে চেনা কণ্ঠস্বর শুনতে পেলাম। তাকিয়ে দেখি মা খাবার প্লেট হাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মাকে দেখে চটজলদি ফোনটা হাত থেকে বালিশের পাশে রেখে দিলাম। মিসেস রোজা খানম খাবারের প্লেট হাতে নিয়ে অথই রুমে প্রবেশ করল। কি রে মা, রাত 9টা বেজে গেল, আজ খাবারের টেবিলে খেতে এলি না যে? ঐশী, তোর বাবা তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে। কথাগুলো বলতে বলতে খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে অথইর পাশে বসলেন। আসলে মা, আমার খেয়াল ছিল না কখন 9টা বেজে গেছে। আব্বু আমার জন্য অপেক্ষা করছে, আমি এখনই যাচ্ছি। বলেই উঠে দাঁড়াতে চাইলে আম্মু আমার হাত ধরে বসিয়ে দিলেন। তোকে কোথাও যেতে হবে না মা। আমি তোর খাবার তোর জন্য রুমে নিয়ে আসছি। আজ তোকে আমি খাইয়ে দিব। মুচকি হেসে কথাটা বলল মিসেস রোজা খানম। কিন্তু মা, আব্বু আর ঐশী তো আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। তোর আব্বু আর ঐশী খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেছে। তাই আমি ভাবলাম আজ মা মেয়েতে মিলে খাবো। তুই চুপটি করে বসতো মা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মিসেস রোজা খানম হাত ধুয়ে সে খাবার প্লেট হাতে নিয়ে মেয়েকে খাওয়াতে শুরু করল। বেশ তৃপ্তি করে মায়ের হাতে খাবার খাচ্ছে অতই। সারাদিনের ক্লান্তি, মা বাবার প্রতি জমে থাকা অভিমান যেন নিমিষেই বিলীন হয়ে গেল অতই। সকালবেলা আব্বুর মুখে শোনা কথাগুলো খুব কষ্ট দিচ্ছিল, এখন সেই কষ্টগুলো লাঘব হচ্ছে। পেট পুড়ে গোপাগপ করে খাবার খাচ্ছি। অনেকদিন পর মায়ের হাতে খাচ্ছি। খুব ভালো লাগছে। অথই মা আমার, তোকে একটা কথা বলবো। খাওয়ানোর এক পর্যায়ে বলে উঠলেন মিসেস রোজা খানম। আমি মাথা নাড়িয়ে মাকে বলতে সায় জানালাম। দেখ মা, প্রত্যেকটা মেয়েকেই একটা নির্দিষ্ট বয়স পার করে মায়ের আদর, বাবার স্নেহ ভালোবাসা ছেড়ে নতুন জীবনে নতুন মানুষদের সাথে মানিয়ে গুছিয়ে থাকতে হবে। কেউ তো সারা জীবন একা থাকতে পারে না। এটা তো সম্ভব না।
এই দেখ না আমিও তো আমার আব্বা আম্মার কত আদরের সন্তান ছিলাম। তারপরও তো আমাকে তাদের ছেড়ে একটা সম্পূর্ণ আলাদা পরিবেশ, অচেনা মানুষ, অজানা জায়গায় এসে সংসার করতে হচ্ছে। মেয়েদের বিয়ের আগে বাবার পরিচয় থাকে, বিয়ের পরে স্বামীর পরিচয়। একটা মেয়ে তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন তার পাশে সারা জীবন থাকার জন্য যখন কেউ শক্ত করে হাতটা ধরে। এটাই হয়ে এসেছে, এটাই প্রকৃতির নিয়ম। খেতে খেতে হঠাৎ মায়ের মুখে এসব কথা শুনে খাবারটা যেন গলায় আটকে গেল। টেবিলের উপর রাখা পানির গ্লাস দেখে দৌড়ে গিয়ে ঢকঢক করে পানিটুকু খেয়ে নিলাম। আমার বোধগম্য হচ্ছে না মা বলতে কি চাইছে। প্রশ্নবৃদ্ধ চোখে মায়ের দিকে তাকিয়ে রইলাম। রোজা খানম মেয়েদের বয়স 20 পেরলেই মা বাবার থেকেও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর চিন্তা বেশি হয়ে যায়। পাড়া প্রতিবেশীদের ইনিয়ে বিনিয়ে খোঁচা দেওয়া কথাগুলো বড্ড বিষাক্ত লাগে। মা তুমি কি বলতে চাইছ? আমি ঠিক বুঝতে পারছি না। হুট করেই মাকে প্রশ্ন করে বসলাম। মিসেস রোজা, আমি আর তোর বাবা তোর জন্য সম্বন্ধ দেখা শুরু করছি। ভালো ছেলে পেলেই তোর বিয়ে দিয়ে দিব। বিয়ে দেওয়ার জন্য তোর এই বয়সটাই পারফেক্ট আছে। এরপর দেরি করলে ভালো ছেলে নাও পেতে পারি। তাই আর বেশি দেরি করতে চাই না। আমার মনে হয় তোর কোন আপত্তি নেই। আর হ্যাঁ, তোর যদি কোন পছন্দ থাকে তো আমাকে বলতে পারিস। কথাগুলো বলতে বলতে মা আমার মুখের সামনে খাবারের লোকমা তুলে ধরতেই আমার গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেল। মুখ খুলতে পারছি না, চোখের পানি বাদ মানছে না। আমার পেট ভরে গেছে মা, আমি আর খাব না। কোন রকম কান্না আটকে কথাটা বলে দিলাম। মা আমাকে জোর করে আর খাওয়াতে পারেনি। খাবারের প্লেটটা নিয়ে মা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আমি বলে উঠলাম, আমার কোন পছন্দ নেই মা। তোমরা যাকে পছন্দ করবে তার সাথেই সংসার করব। আমার কোন আপত্তি নেই মা। চোখ মুখ শক্ত করে নিরদ্বিধায় কথাগুলো বলে দিলাম। আম্মু আমার কথা শুনে তার মুখে হাসির রেখা ফুটে উঠল। আমার কপালে চুমু একে দিয়ে মা রুম থেকে চলে গেল। বাবা মা যা করে সন্তানের মঙ্গলের জন্য করে। আব্বু আম্মু সেই দিক থেকে ঠিকই করছে। তাহলে আমি কেন নিজের মধ্যে এত কষ্ট পাচ্ছি? ভাবতে ভাবতে বালিশে মুখ গুজে শুয়ে পড়লাম। টপ টপ করে বাদ না মানা চোখের পানিগুলো গড়িয়ে পড়ছে। কিন্তু কেন তা নিজের অজানা। সারা রাত তেমন ভালো ঘুম হয়নি। সকাল সকাল ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য বের হলাম। বাসা থেকে একটু এগিয়ে রিক্সা নিয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্য রওনা হলাম। রিক্সা চলছে আপন গতিতে। হুট করেই ফোনের রিংটোন বেজে উঠতেই রিংটোনের শব্দে কিছুটা হকচকিয়ে উঠলাম। একবার রিং হয়ে কল কেটে গেল। মনটা ভালো না তাই আর কল রিসিভ করলাম না। পরপর 3বার রিং হয়ে কেটে যেতেই 4বারের বার রিং হতেই বিরক্তি নিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে নাম্বার না দেখে কল রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে ওয়ালাইকুমু সালাম। সকাল সকাল মিষ্টি কণ্ঠ শুনে আমি তো ওই মিষ্টি কণ্ঠের প্রেমে পড়লাম। তো কি নামে ডাকবো আপনাকে, মিষ্টি পাখি নাকি মিষ্টি কোকিল? কোকিলের মতো যার মিষ্টি কণ্ঠ তাকে তো মিষ্টি কোকিল বলে ডাকতে পারি, কি বলেন? সকাল সকাল কে এমন হেয়ালি করছে বুঝতে পারছি না। কথাগুলো শুনে মেজাজ বিগড়ে গেল আমার। কে কল করেছে দেখার জন্য ফোন হাতে নিতেই দেখলাম একটা অচেনা নম্বর থেকে কল করেছে। কিঞ্চিত রাগ নিয়ে ফোনটা আবার কানের কাছে ধরলাম। হ্যালো, কে বলছেন? কাকে চাই? ফোনের ওপাশে থাকা কাউকে সোজা প্রশ্ন করলাম। ওপাশ থেকে আমি কে বলছি। আমাকে চিনবেন না, তবে এটা বলতে পারি আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আর কি চাই তাই তো? যদি বলি আপনাকে চাই, আপনার মনটা চাই, দিবেন কি আপনার মনটা মিস? মিষ্টি কোকিল। কথাগুলো শুনে প্রচুর রাগ হলো আমার। সকাল সকাল আমি মোটেও ফাইজলামি সহ্য করার মুডে নাই। কণ্ঠ শুনে তো মনে হয় কোন ইয়াং ছেলেদের কণ্ঠ। রং নাম্বারে কল করে মেয়েদের ডিস্টার্ব করা, তাই না? ফাজিল পোলাপান দ্বারা তোর ব্যবস্থা করছি। আবারও ফোনটা কানের কাছে নিয়ে ওপাশ থেকে কিছু বলার সুযোগ না দিয়ে বলতে শুরু করলাম। হ্যালো।
হ্যাঁ, কি চাই তোর? মন চাই তাই না? নেওয়াচ্ছি তোকে মন। ফাজিল পোলাপান মেয়েদের নাম্বার পেলেই কল করে ডিস্টার্ব করা তাই না? তোকে সামনে পেলেই ইচ্ছামতো থাপড়াইতাম। শোন, নেক্সট টাইম কল করলে পুলিশ দিয়ে ডান্ডার বাড়ি খাওয়াব। চট করে কল কেটে দিলাম। রাগে রীতিমতো ফুঁসছি। এমনিতেই কিছু ভালো লাগছে, তার উপর উটকো ঝামেলা। আফা ও আফা কোথায় যেন যাইবেন কইছিলেন? ও আফা, জলদি কন কোথায় যামু? হঠাৎ রিকশাওয়ালা মামার কণ্ঠ শুনে হুঁশ ফেরে আমার। তারপর আমি কোথায় যাব ঠিকানাটা বললাম। একটু পর আবারও ফোনটা বেজে উঠল। আবারও সেই নাম্বার থেকে কল এসেছে দেখেই নম্বরটা চট করে ব্ল্যাকলিস্ট করে দিলাম। নিয়ে এবার কত পারবি রং নাম্বারে কল করে জ্বালাবি জ্বালা। আজ যেন রাস্তা শেষ হচ্ছে না। মন ভালো না থাকলে হয়তো কিছুই ভালো লাগে না। ফোন ঘাটছি, ঘাটতে ঘাটতে মেসেজ বক্স ওপেন করতেই আমার চোখ যেন চড়ক গাছ। তাহলে কাল রাতে এই মেসেজগুলোই আসছিল আমার ফোনে। এক একটা মেসেজ পড়া শুরু করলাম। কেমন আছেন মিস? আচ্ছা, আপনি কি খুব মুডি নাকি লাজুক? আপনার কণ্ঠ শুনলেই প্রেমে পড়তে ইচ্ছে করে। আচ্ছা, ভালোবাসি কি করে বোঝা যায়? ভালোবাসা কি? এসব কি হচ্ছে আমার সাথে বুঝতে পারছি না। ভাবতে ভাবতে আমার গন্তব্য চলে এলাম। ভাড়া মিটিয়ে অফিসে ঢুকলাম। বসে আছি, অমনি অফিস নাম্বারে কল আসলো। যেহেতু এটা আমার কাজ তাই কল রিসিভ করলাম। হ্যালো স্যার অর ম্যাম, প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ? ওপাশ থেকে হেল্প নেওয়ার জন্যই তো কল করলাম। আচ্ছা ম্যাডাম, বলুন তো ভালোবাসা কি? হোয়াট ইজ লাভ? আমার উত্তর না দিয়ে কল কাটলে আমি কিন্তু আপনার বড় স্যারের কাছে কমপ্লেন করব। এবার বুঝতে বাকি রইল না আগেরকার দিনে সেই লোকটা। অসহ্য লাগছে। দূর, কি বিপদে পড়লাম। কি করব বুঝে উঠতে পারছি না। কি বলবো আমতা আমতা করে বলা শুরু করলাম। আসলে ভালোবাসা মন থেকে হয়। ভালোবাসতে সুন্দর একটা মন লাগে। সবার প্রতি ভালোবাসা ফিল হয় না। যখন আপনার জীবনে স্পেশাল কেউ আসবে তখন নিজেই বুঝতে পারবেন। আলাদা একটা ফিল হবে তার প্রতি। তাকে ছাড়া কিছু ভাবতে পারবেন না। আবোল তাবলো যা মনে হয়েছে বলে দিয়েছি। তারপর কল কেটে দিয়ে ফোনটা রেখে দিলাম। অফিস থেকে বের হব তার আগেই আমার একজন কলিগ আমার হাতে একটা পার্সেল ধরিয়ে দিল। এটা কি লিমা? কলিগ, কি আছে এই বক্সে? আর এই বক্সটা আমার কাছে দিচ্ছ যে? লিমা, এটা তোমার নামে কে যেন এই ঠিকানায় পাঠিয়েছে। বলতে পারবো না এতে কি আছে, তবে তুমি বাড়িতে গিয়ে খুলে দেখ। তারপর অবশ্যই কালকে জানিও কিন্তু। বলা তো যায় না, হয়তো তোমার কাছের কেউ নাম পরিচয় হাইড করে ভালোবেসে তোমার জন্য পাঠিয়েছে, সারপ্রাইজ দেওয়ার জন্য। কথাগুলো বলে মুচকি হেসে চলে গেল লিমা। কে আমার জন্য কি পাঠিয়েছে? আদৌ আমার জন্য পাঠিয়েছে নাকি ভুল ঠিকানায় ভুল নামে চলে এসেছে ভাবতে ভাবতে বক্সটা হাতে নিলাম। বাড়িতে পৌঁছে মনটা বড্ড খুঁতখুত করছে বক্সে কি আছে দেখার জন্য। না আর পারছি না, দেখি কি আছে এর ভিতর। ভাবতে না ভাবতে বক্সটা হাতে নিয়ে আনবক্স করা শুরু করলাম। বক্সের উপরে থাকা র্যাপিং পেপারগুলো কেটে কেটে খুলে ফেলছি। কি থাকতে পারে বক্সের ভিতরে ভাবছি। কে আমার জন্য গিফট বক্স পাঠাবে এখনো বুঝে উঠতে পারছি না। কথাগুলো ভাবতে ভাবতে বক্সের র্যাপিং খোলা শেষ। হাজার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বক্সটা খুললাম। বক্সটা খুলতেই আমি রীতিমতো অবাক। একই বক্সের ভিতরে তো একটা গাউন, বোরকা আর সাথে একটা অনিয়ন কালারের সিফন জর্জেট হিজাব। বোরকাটা তো খুব সুন্দর, বেশ পছন্দ হয়েছে আমার, সাথে হিজাবটাও খুব সুন্দর। বারবার হাতে নিয়ে হাত বুলিয়ে বোরকা আর হিজাবটা দেখছি। একটু পর চোখ গেল বক্সের এক কোণে থাকা ফিঙ্গারলেস 2 জোড়া হ্যান্ড সক্সের দিকে। বা, সবগুলোই তো বেশ সুন্দর। জীবনে এই প্রথম এমন কিছু সুন্দর গিফট পেয়ে আমি খুব খুশি। মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল। হিজাবটা খুলে দেখতে নিলে হঠাৎই হিজাবের ভাঁজ দিয়ে টুপ করে একটা ছোট চিরকুট এসে পড়ল আমার সামনে। ছোট্ট কাগজের চিরকুটে কি হতে পারে?
হয়তো কে পাঠিয়েছে জানতে পারবো, তাই আগ্রহ নিয়ে চিরকুটটা পড়া শুরু করলাম। প্রিয়া, আমার এই ছোট উপহারটা পেয়ে হয়তো তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে তোমার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠবে। ঈষৎ ওই হাসিটা দেখতে পারলাম না। যাই হোক, আগামী শুক্রবার এই বোরকা আর হিজাব পরে বিকেল 4টায় এই ঠিকানায় পৌঁছে যাবে। চিরকুটটা পরে আমি তো হতবাক। এসব কি হচ্ছে? কিছুই তো মাথায় ঢুকছে না আমার। মনে হলো সবটা মাথার উপর দিয়ে গেল। যে ঠিকানায় আমাকে যেতে বলেছে ওই জায়গাটা তো অনেক দূরে। শুক্রবার তাও বিকেলে বাসা থেকে বের হব কি করে? কিন্তু কে আমাকে যেতে বলছে এখনো বোধগম্য হচ্ছে না। ধুর, যেতে বললেই কি যাব নাকি? হুবহু ঠেকা পড়েনি এতদূর যাওয়ার। কিন্তু কে হতে পারে? কে হতে পারে সেই ব্যক্তি? ভাবতে ভাবতে হুট করে মাথায় খেলে গেল। বুঝতে পেরেছি পেতনি, আল্ট্রা প্রো ম্যাক্স এটা তোমার কারসাজি বুঝতে পেরেছি আমি। মামাবাড়িতে ঘুরতে গিয়ে এত পাকনামি করছিস। নাম পরিচয় হাইড করে এই ভূতুই আমার জন্য এগুলো পাঠিয়েছিস। এগুলো আমার জন্য সারপ্রাইজ গিফট হিসেবে পাঠিয়েছিস। কাল রাতে বলছিলাম তোকে মিস করছি, তোকে তাড়াতাড়ি ফিরতে, তাই তুই শুক্রবারে আমাকে সারপ্রাইজ করতে ওই জায়গায় আসছিস। ওই ভূ, সত্যিই তুই আমার বেস্ট। একা একা বিড়বিড় করে যাচ্ছি। মুখে যেন হাসি ধরেই না আমার। ছোটবেলা থেকে আমরা দুই বান্ধবী একসাথে পথ চলে আসি। আমার সব থেকে ভালোবাসার আর কাছের বলতে ইভুই বেশি। ওর কাছেই নিজের কষ্ট শেয়ার করি। যেটা মন খুলে কাউকে বলতে পারি না সেটা ইভুকে বলতে পারি। এক কাজ করি, ইভুর কাছে একটা কল করি। ওকে বলে দেই যে আমি ওর কারসাজি ধরে ফেলেছি, সাথে সারপ্রাইজও হয়েছি। কথাগুলো ভাবতে ভাবতে ফোন হাতে নিয়ে ডায়াল থেকে ইভার নাম্বারটা উঠালাম। কল করব ঠিক ওই সময়ে আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপল। না, আমিও তোকে কিছু বলবো না। এমন ভাব করব যেন আমি কিছু বুঝতে পারিনি। ওই দিন আমিও তোকে সারপ্রাইজ করব। তুই তাড়াতাড়ি আয়, তোর সাথে অনেক কথা জমে আছে আমার। ভেবেই একটা প্রশান্তির নিঃশ্বাস ছাড়লাম। আপু ও আপু কই তুই? আপুরে, একটা দারুণ খবর আছে। আমাকে জোরে জোরে ডাকতে ডাকতে এক প্রকার দৌড়ে আমার রুমের দিকেই আসছে ঐশী, ছোট বোন। আচমকা ঐশীর গলার আওয়াজ শুনে পিলে চমকে যায় আমার। কি না কি খবর নিয়ে এল কে জানে। উফ, ঐশী, তুই কিন্তু দিন দিন ফাজিল হয়ে যাচ্ছিস। এভাবে এত জোরে কেউ ডাকে? মনে হয় ঢাকঢোল পিটিয়ে কোন রাজ্যের খবর নিয়ে আসিস। জানিস আমি কতটা ভয় পেয়ে গেছি। মুখ ফুলিয়ে কোমরে হাত দিয়ে ঐশীর দিকে মুখ করে দাঁড়ালাম। রাজ্যের খবর না, রাজপুত্রের খবর নিয়ে এসেছি আপু। এবার দুলাভাই পেয়েই যাব। আমার সামনে এসে দাঁত কেলিয়ে কথাটা বলল ঐশী। কি সব বলছে মেয়েটা বুঝতে পারছি না। আবার বলছে দুলাভাই, তার মানে কি আমার বিয়ে ঠিক করে ফেললো বাবা? তুই ঠিক কি বলতে চাইছিস ঐশী? দুলাভাই কার দুলাভাই? সোজা সাপটা উত্তর দে। আরে আপু, কুল ডাউন কুল ডাউন। বুঝি তো আমার মুখে দুলাভাইয়ের কথা শুনে তোমার মনে লাড্ডু ফুটছে, হি হি। আচ্ছা শোন, একটু আগে ঘটক আঙ্কেল আসছিল। আব্বুই ওনাকে ডেকেছে। ঘটক আঙ্কেল বলছে একটা ভালো ছেলে আছে। আব্বু আম্মু মতো দিলে ছেলের খোঁজ খবরাখবর নিয়ে এনে দিবে। আব্বু তো বলছে ছেলে ভালো হলে এই ছেলেকেই জামাই বানাবে জামাই। তাই আর দেরি না করে তোর কাছে গরম গরম টাটকা খবরটা নিয়ে এলাম। এবার একটা দুলাভাই পেয়েই যাব। আহ, কি খুশি লাগছে। হেসে হেসে আনন্দের সাথে কথাগুলো বলল ঐশী। তার মানে খুব তাড়াতাড়ি আমাকে এ বাড়ি থেকে বাবা মা বিয়ে দিয়ে বিদায় করে দেবে। হয়তো আর বেশি দেরি নেই। একটা অজানা অচেনা পরিবেশে অচেনা মানুষের সাথে গিয়ে থাকতে পারবো তো আমি। কেন বিয়ের কথা শুনে মনে এত ঝড় বইছে? কথাগুলো ভেবে ধপ করে বিছানার উপর বসে পড়লাম। জানিস আপু, আমি তো কিছু বলতে গিয়ে থেমে গেল ঐশী। তারপর আমার কাছে এসে বসল। আপু, এগুলো কি? এটা তো বোরকা, সাথে হিজাবও আছে দেখছি। এগুলো কার? এগুলো তো তোর না। তাহলে কোথায় পেলি এগুলা?
ঐশী আমাকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু আমি যেন নিজের মধ্যে নেই। ও আচ্ছা, এইগুলা তোকে কেউ দিয়েছে বুঝেছি। কে দিয়েছে আপু? ঐশী বোরকা হিজাব নাড়াচাড়া করে দেখছে আর প্রশ্ন করছে। বল না আপু, কে দিয়েছে? ইভা পাঠিয়েছে। আনমনেই উত্তর দিলাম। অনেক সুন্দর হয়েছে। বোরকা তো আমার সাইজে হবে না, কিন্তু এই হিজাবটা আমাকে একদিন পরতে দিবি আপু। প্লিজ আপু, প্লিজ। আচ্ছা পরিস। থ্যাংক ইউ আপু। আমার সুইট আপু উম্মা। আহ্লাদে গদগদ হয়ে ঐশী চলে গেল। নিজের মনকে হাজারটা প্রশ্ন করে চলেছি। মেয়ে হয়ে যখন জন্মেছি বিয়ে তো দিবেই, সেটা আজ হোক বা কাল। কিন্তু কেন আমার মনে এত উথাল পাথাল? কই, আমার তো কোন নিজস্ব পছন্দ নেই। মনের সাথে পেরে উঠছি না। ভালো লাগছে না কিছু। ফোন হাতে নিয়ে ভাবছি কি করব না করব। হুট করেই ডাটা অন করে মেসেঞ্জারে ঢুকলাম। বন্ধুমহল গ্রুপে ঢুকলাম। না, আজ আর কেউ ভিডিও কলে কথা বলছে না, মেসেজে কথা বলছে ওরা। ভালো লাগছে না, তাই বের হয়ে গেলাম। আজ আর কথা বলতে ভালো লাগছে না। দেখতে দেখতে সেই দিনটা এসেই গেল। আজ শুক্রবার। কথা মতো আজ বিকাল 4টায় ইভার সাথে দেখা করতে হবে। মনটা খুশি খুশি লাগছে। কতদিন পর বেস্টুর সাথে দেখা হবে। প্রথমে মা যেতে দিতে চাইছিল না। ইভার কথা বলতেই মা রাজি হয়ে গেল। ঘড়ির কাঁটায় 2:45, রেডি হতে হতে 3টা বাজবে। 4টার আগে পৌঁছাতে পারবো। কিন্তু এটা ভেবে পাচ্ছি না ও আমাকে এতদূর ডাকলো কেন। যাই হোক, ভাবাভাবির সময় নেই। আমিও তোকে সারপ্রাইজ দিব। দেখি তুই তোর বেস্টিকে কিভাবে চিনে নিস। আমিও এই বোরকা আর হিজাব পরব না। একটু দুষ্টামি না করলে চলে না। তাই আম্মুর একটা বোরকা পরব। অবশ্য আম্মু বোরকাটা একদিনও পরেনি। কালারফুল বোরকা আম্মুর পছন্দ না, তাই এটাই আজ পরব। সাথে আমার অন্য একটা হিজাব পরব। যেই ভাবা সেই কাজ, চটজলদি রেডি হয়ে গেলাম। এত দূরে যাব তাই ঐশীকে সাথে নিয়ে রওনা হলাম। ঐশী যেতে চাইছিল না। ওকে ট্রিট দেওয়ার নাম করে নিয়ে যাচ্ছি। 4টার একটু আগেই পৌঁছে গেছি। জায়গাটা সুন্দর, ঘোরাঘুরির জন্য ভালোই। আশপাশটা নীরব, শান্ত পরিবেশ। আপু, এ কোথায় নিয়ে এলি আমাকে? ইভা আপু কই, আর আমাকে খাওয়াবি কখন? এখানে তো কোন রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি না। ঐশীর প্রশ্নে দিশাহারা হয়ে যাচ্ছি। দেখতে দেখতে 4:10 বেজে গেল। এখনো ইভার দেখা পাচ্ছি না। এত দূর এসে ভুল করলাম না তো? মনের মধ্যে থাকা ভয়েরা দানা বাঁধছে। না, আর দেরি করব না। ইভাকে একটা কল করি। জিজ্ঞেস করি ইভা এখনো আসছে না কেন। ঐশী, তুই এখানে দাঁড়া, আমি একটু আসছি। তুই এখান থেকে কোথাও যাবি না। আচ্ছা আপু, তাড়াতাড়ি আসিস। ঐশীকে রেখে একটু সামনে এগিয়ে এলাম। বিকেলের কড়া রোদ গায়ে এসে পড়ছে। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ইভাকে কল করতে যাব, ঠিক ওই সময়ে আচমকা পিছন থেকে কেউ আমার মুখ চেপে ধরে টানতে টানতে কোথায় একটা নিয়ে যাচ্ছে। ঘটনা এত দ্রুত ঘটল যে ঐশীকে একবার ডাকতে পারলাম না। কে বা কারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না। টানতে টানতে একটা জায়গায় সে আমার মুখ থেকে হাত সরিয়ে নেয় সে। হাঁপাতে হাঁপাতে মুখ ঘুরিয়ে যাকে দেখলাম। সামনে তাকাতেই যাকে দেখতে পেলাম তা যেন আমার কল্পনার বাহিরে। চোখ দুটো আটকে রইল তার দিকে। মনে হচ্ছে আবার সেই স্বপ্নের মাঝে চলে গেছি। এটা সত্যি নাকি আমি জেগে জেগে স্বপ্ন দেখছি, কিছু বুঝে উঠতে পারছি না। নির্বোধ বালিকার মতো শুধু অপলক তাকিয়ে আছি। স্বপ্ন বা বাস্তব যাই হোক, চোখের পাতা ফেলছি না, যদি স্বপ্ন ভেঙে যায় এই ভয়। আহহ! হঠাৎ করে হাতে একটু ব্যথা অনুভব হতেই আটকে উঠলাম। কেউ আমার হাতে জোরে চিমটি কেটেছে। হাতের ব্যথায় একটু সময়ের জন্য অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। আবার কিছু মনে পড়তেই সামনে তাকাতেই আমার চক্ষু যেন চটগাছ। এ কি এতই ভা? তাহলে আমি এতক্ষণ তাকে দেখছিলাম। ছি ছি, দিনে দুপুরেও স্বপ্ন দেখতে শুরু করছি।
কি গাধা তুক্কু গাধি আমি। ইভা ঠিকই বলে আমি একটা গাধি। নিজেকেই নিজে মনে মনে বকছি। ও হ্যালো ম্যাডাম। সেকেন্ডে সেকেন্ডে কোথায় হারিয়ে যান আপনি? আমার সামনে তুড়ি বাজাতে বাজাতে কথাটা বলল ইভা। এত জোরে চিমটি কাটলাম তাও ম্যাডামের হুঁশ ফিরল না। এবার দেখছি সামনের ওই নদীটায় নিয়ে গিয়ে ফেলতে হবে। তারপর যদি দু একটা চুবনি খেয়ে হুঁশ ফেরে। হেসে কুটি কুটি ইভা। আমার একটুও অভিমান হচ্ছে না, বরং খুশি লাগছে। ইভা এত বড় একটা সারপ্রাইজ দেয়। আমার ভাবনাই তাহলে সত্যি। ইভা এসেছে আর এখানে ডেকেছে আমাকে সারপ্রাইজ দিতে। মুচকি হেসে বললাম, আমাকে নদীতে ফেলে চুবনি খাওয়াতে গেলে তুইও আমার সাথে দু একটা চুবনি খেতিস। কারণ তুই যে আমার বেস্টু, তোকে না নিয়ে আমি একা নাকানি চুবানি খেতে পারি নাকি? আফটার অল তুই আমার বেস্টি বলে কথা। থাক সেসব। উহুম কেউ আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে যাবে। কারণ আমি মোটেও সারপ্রাইজ হইনি। একটু ভাব নিয়ে বললাম, সারপ্রাইজ না হতেই পারিস, কিন্তু তোর জন্য খুব বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, যেটা তুই ভাবতেও পারবি না। বলতেই খপ করে একটা কাপড় দিয়ে আমার চোখ দুটো বেঁধে দিলি ভা। এই ইগু, আমার চোখ বাঁধলি কেন? কি করছিস স্যার আমাকে? আরে আমাদের কি লুকোচুরি খেলার সময় নাকি এখন? চোখের উপর থেকে কাপড়টা খুলতে চাচ্ছি, কিন্তু ইভা খুলতে তো দিচ্ছে না, উল্টে হাত দুটো পিছন নিয়ে ধরে রেখেছে। চুপ, চুপ, একদম চুপ। একদম চোখের বাঁধন খোলার চেষ্টা করবি না। আমি তোকে যেখানে নিয়ে যাব, লক্ষ্মী মেয়ের মতো সেখানে যাবি। না হলে সারপ্রাইজ দিব কি করে? আরে ইভা, আমি পড়ে যাব তো। অথই আর বাহানা করিস না। আমি তোকে ধরে আছি। তুই চুপ করে হাঁটতে থাক। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, শুধু টুকটুক করে হেঁটে চলেছি। চোখ বাঁধা, কিছু দেখতেও পাচ্ছি না। কিছু দূর যেতেই থেমে গেলাম। ইভাও পিছন থেকে আমার হাত ছেড়ে দিল। ইভার সারা শব্দ পাচ্ছি না। মনে হচ্ছে নিস্তব্ধতার মধ্যে শো শো করে বাতাস বইছে। তীব্র বাতাসের শো শো শব্দ আমার কানে বাজছে। স্নিগ্ধ মিষ্টি বাতাস। এটা কোথায় হতে পারে বুঝে উঠতে পারছি না। ইভা, তুই চুপ মেরে গেলি কেন? তুই কথা বলছিস না কেন? সারাদিন হয়তো চোখের বাঁধন খুলে ফেলবো আমি। এই ইভু, কথা ব। আর কিছু বলার আগেই গিটারের টুংটাং শব্দ আমার কানে আসছে। মনে হচ্ছে কেউ আপন মনে গিটারে মনে সুর তুলছে। সুরটা বড্ড চেনা চেনা ঠেকেছে। মুহূর্তেই চোখের উপরের কাপড়টা খুলে ফেললাম। চোখের বাঁধন খুলতেই আমার থেকে একটু দূরে কাউকে গিটার হাতে দেখতে পেলাম। কিন্তু কে সে? বুঝতে পারছি না। এটুকু বুঝতে পারছি কোন সুঠাম দেহের পুরুষ। পিছন দিকটা দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না। এখানে কেন নিয়ে আসলো আমাকে? ইভু গেল কই? আশেপাশে ইভাকে দেখতে না পেয়ে এদিক ওদিক তাকাচ্ছি। ইভাকে খুঁজতে চলে আসার জন্য পা বাড়াতেই আবারও সেই চেনা সুরটা কানে এলাম। আর বড্ড চেনা চেনা ঠেকেছে। কোথায় যেন শুনেছি। আর ৭-৫ না ভেবে দৃঢ় পায়ে এগিয়ে গেলাম। এগোতে এগোতে লোকটার প্রায় কাছে চলে এসেছি। লোকটার কোন হেলদোল নেই, একমনে গিটার বাজিয়ে চলছে। এবার আর চুপ করে থাকতে না পেরে অবোধের মতো প্রশ্ন করলাম, এই সুরটা আমার খুব চেনা লাগছে। কে আপনি? যদি সুর চিনে ধরা দিতে চাও, তবু চিনে নাও। চিনে নাও আমি কে। বলতে বলতে লোকটা একটু একটু করে আমার দিকে ফিরে তাকালো। এবার আমি যেন আশ্চর্যের অষ্টম সীমায় পৌঁছে গেলাম। চোখ দুখানা কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। এই তো সেই ছেলেটা, যাকে আমি মেসেঞ্জার গ্রুপে ভিডিও কলে দেখছিলাম। একটু আগেও একেই আমি দেখছিলাম। তাহলে আমি কোন কল্পনা করিনি? ভিডিওতে স্পষ্ট না দেখা গেলেও সামনাসামনি চিনে নিতে আমার মোটেও কষ্ট হলো না, এটাই সেই ছেলেটা। কারণ বাতাসের তীব্রতায় তার সেই সিল্কি চুলগুলো কপালে এসে পড়ছে। ছেলেটার মুখে এখনো রুমাল বাঁধা, যেমনটা সে ভিডিও কলে বেঁধে থাকত। ছেলে কেন বলছি?
তাকে দেখে মনে হচ্ছে বয়স 21-22-এর চেয়ে বেশি হবে না। এভাবে তাকিয়ে থাকবেন, কিছু বলবেন না মিস অথই? আচমকা কথাটা বলে উঠল সে। আমি নির্বাক হয়ে গেছি। হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। কি বলবো আমি? এটা যে আমার ভাবনার বাহিরে। বাস্তবে কখনো সম্মুখীন হব ভাবতে পারিনি। এক মিনিট একটু যাচাই করে দেখি তো আমি জেগে আছি কিনা। মনে মনে বলেই নিজের হাতে নিজেই একটা চিমটি কাটলাম। আউচ! না, আমি তো জেগেই আছি। আবার মুখ তুলে সামনে তাকাতেই দেখলাম ছেলেটা এখনো আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপনি কল্পনা নয়, বাস্তবেই আছেন মিস অথই। আর আমিও আপনার সামনেই দাঁড়িয়ে আছি। বলেই ঝট করে তার মুখের উপর থেকে রুমালটা খুলে ফেলল। মুখের উপর থেকে রুমাল সরিয়ে নিতেই তার ঠোঁটের কোণে মুচকি হাসি দেখতে পেলাম। পরক্ষণেই চোখ নামিয়ে নিলাম। ইসস, কি বাচ্চা বাচ্চা ফেস! দেখে তো মনে হচ্ছে আমার থেকে ছোট। তাতে আমার কি গো? মনে মনে ভাবছি। মনে মনে কি শুধু ভাববেন? কিছু বলবেন না? তাহলে তো আমার এতদূর থেকে আসা বৃথা হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলুন তো, ওই বোরকা আর হিজাবটা পরে এলেন না কেন? কোন বোরকা আর কোন হিজাব বুঝে উঠতে পারছি না। তাহলে কি ওই বোরকা আর হিজাব ইভা পাঠায়নি? কিছু মাথায় ঢুকছে না, তাই উল্টো প্রশ্ন করে বসলাম। কে আপনি? আমার জন্য বোরকা হিজাব কি আপনি পাঠিয়েছিলেন? যদি পাঠিয়েই থাকেন তো পাঠানোর মানে কি? আর ইভাকে আপনি কি করে চেনেন? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কিছুটা রেগে একটার পর একটা প্রশ্ন করলাম। একসঙ্গে এত প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে না মিস। আপনার সব প্রশ্নের উত্তর আপনি পাবেন। শুধু একটু সময়ের অপেক্ষা। ঠোঁটের কোণে মৃদু হেসে উত্তর তার। ঈষৎ আবার লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম। ছেলেটার দিকে না তাকিয়ে আবারও বললাম, দেখুন, আমাকে এখন যেতে হবে। যাওয়ার আগে আমার সব প্রশ্নের উত্তর দিন, নয়তো 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 চিন্তায় আমার ঘুম হবে না। এই রে, কি বলতে কি বললাম। থাক, যা বলার বলছি, এখন চুপ মেরে যাওয়াই শ্রেয়। আদনান খান বলে একটা ছেলের আইডি থেকে আপনাকে মেসেজ করা হতো, যে কিনা ইন্টারমিডিয়েটে পড়ে, মনে আছে? আপনাকে বিয়ের জন্য প্রপোজও করছিল। মনে পড়ে কি? ওই ফেক আইডিটা আর কেউ না আমি। ওই ব্যক্তি আর কেউ না আমি। আপনাকে জাস্ট একটু জ্বালাতন করতাম। আম সরি। আপনার অফিসের নাম্বারে কেউ কল করে আপনাকে ডিস্টার্ব করতো, মনে আছে? সে আর কেউ না, সেটাও আমি। বন্ধুমহল মেসেঞ্জার গ্রুপে ভিডিও কলে একটা ছেলে গিটার হাতে ভিডিও কলে এসে গিটার বাজিয়ে সুর তুলতো আর আপনি অপলক তাকিয়ে থাকতেন, মনে আছে? সেটাও আমি। আপনাকে পার্সেলটা আমিই পাঠিয়েছি। আর আজকে আপনি আমার প্ল্যান অনুযায়ী এখানে এসেছেন। একটার পর একটা বলে যাচ্ছে ছেলেটা, আর আমি মিলিয়ে যাচ্ছি। মাথায় ঢুকছে না এসব করার মানে কি। তাই প্রশ্ন করলাম, এত কিছু করার কারণ? কারণ একটাই। বলতে না বলতে ছেলেটা আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আই লাভ ইউ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। প্লিজ টেক মাই লাভ প্লিজ। আমার সামনে একগুচ্ছ লাল গোলাপ এগিয়ে দিয়ে বলল ছেলেটা। এই মুহূর্তে আমার কি রিয়েক্ট করা উচিত জানা নেই। এই ছেলের কি মাথা খারাপ? কি বলছে এসব? আশ্চর্য হচ্ছি, সাথে রাগও হচ্ছে। তাই চোখ মুখ শক্ত করে বললাম, বাহ, অভিনয়টা আপনি দারুণ করেন। তারিফ না করে পারলাম না। বয়সে আপনি আমার ছোটই হবেন। আগে নিজের অবস্থানটা বুঝুন। আমি আপনার বড় বোনের মতো। আপনি আঙ্গি করে কথা বলছি, এটাই অনেক নয় কি? নয়তো বড় বোনের মতো গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দিতাম। একটা কথা মাথায় রাখবেন, জীবনটা কোন সিনেমা নয়। এটা বাস্তব জীবন, আর বাস্তব জীবনটা খুব কঠিন। এটাকে ভালোবাসা বলে না, ভালো লাগা বলে। আর ভালো লাগা যখন তখন বদলে যায়। জানি না আপনি আমাকে কিভাবে চেনেন বা কোথায় দেখেছেন। আমি আপনাকে চিনি না, জানিও না।
আপনি যেটা করছেন নিতান্তই বয়সের তাড়নায় করছেন। বয়সের ভারে এমন আবেগী হয়ে আছেন। জীবনটা আবেগে চলে না। নেক্সট টাইম আমাকে বিরক্ত করার কথা মনেও আনবেন না। কথাগুলো মাথায় রাখবেন। কতগুলো কথা শুনিয়ে দিয়ে চলে আসার জন্য পা বাড়াতেই। ও মন তুই ভীষণ বাজি। ও মন কেন হোস না রাজি। ও মন তুই আমায় আজি দে বলে দে। মিষ্টি একটা কণ্ঠে ছেলেটা গানের কথাগুলো বলল। আমি একটু থেমে আবার যাওয়ার জন্য এগোলাম। 2 কদম যাওয়ার পর, দাঁড়ান মিস। আমি দাঁড়িয়ে গেলাম। ভালোবাসতে বয়স লাগে না মিস। বয়স তো দুটো সংখ্যা মাত্র। সেই সামান্য সংখ্যা সত্যিকারের ভালোবাসায় কখনো বাধা হতে পারে না। হ্যাঁ, আমি আপনার থেকে বয়সে একটু ছোট। কতটা ছোট? 3-4 এর চেয়ে বেশি হবে না। এই সামান্য বয়সের তফাৎটা আপনার কাছে অনেক কিছু। কারণ সমাজ মানবে না। সমাজ কি বলবে? আপনি নিজের ভালোবাসা না সমাজকে প্রাধান্য দিচ্ছেন। তখন এই সমাজ কোথায় থাকে যখন একটা বাবার বয়সী লোক মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করে? কই, তখন তো সমাজ কিছু বলতে আসে না। ছেলে যত বয়সী হোক না কেন, তার চেয়ে অর্ধেক বয়সী মেয়ে বিয়ে করতে পারবে। এটা সমাজের চোখে স্বাভাবিক। কিন্তু মেয়েরা তার চেয়ে বয়সে একটু ছোট ছেলেদের বিয়ে করলে সমাজের চোখে অস্বাভাবিক। এটাই তো সমাজের নিয়ম, তাই না? যে নিয়মের বেড়াজালে মানুষ আটকে আছে। আপনি আমার বয়স তুলনা করে আমার ভালোবাসাটা ছোট করলেন। আমার ভালোবাসাটা সত্যিকার অর্থে ভালোবাসা নাকি নিছকই ভালো লাগা তার প্রমাণ পেয়ে যাবেন মিস। ভালোবাসতে বয়স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ, প্রতিপত্তি এইসব কিছু লাগে না। ভালোবাসতে লাগে সুন্দর একটা মন। সুন্দর চেহারা আর টাকা দেখে ভালোবাসার মেয়াদ ক্ষণস্থায়ী। আর মন দিয়ে ভালোবাসার মেয়াদ চিরস্থায়ী। কাউকে মন দিয়ে ভালোবাসলে সেই ভালোবাসা কখনো হারায় না। মন কখন কার প্রতি মন হারাবে তা কেউ জানে না। কথাগুলো মাথা দিয়ে নয়, মন দিয়ে ভাববেন মিস। লাস্ট আর একটা কথা বলতে চাই। আমার ভালোবাসার প্রমাণ আপনি পাবেন। শুধু সময়ের অপেক্ষা। ভালো থাকবেন মিস। ছেলেটা কথা শেষ করে ওই একগুচ্ছ লাল গোলাপ আর একটা বক্স আমার সামনে রেখে চলে গেল। আমি এতক্ষণ অবাক হয়ে শুধু ছেলেটার কথা শুনছিলাম। কেউ এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে কি করে পারে? না না, কি ভাবছি আমি? আর এখানে থাকলে চলবে না। এগুলো আমার মন থেকে মুছে ফেলতে হবে। কথাগুলো ভেবে চটজলদি হাঁটা লাগালাম। কিছু দূর গিয়ে আবার ফিরে এসে তার ফেলে যাওয়া উপহারগুলো হাতে নিলাম। মাসের পর মাস কেটে গেল। এখন আর আগের মতো কেউ কল করে ডিস্টার্ব করে না। মেসেঞ্জার গ্রুপটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আমিও ফেসবুকে টাইম নষ্ট করি না। মোট কথা, নিজেকে পড়াশোনা আর কাজের মধ্যে ব্যস্ত রাখি। সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা। আজ শুক্রবার। ফজরের নামাজ আদায় করে বারান্দায় দাঁড়িয়ে ভোরের আবহাওয়া দেখতে ব্যস্ত আমি। ভাবতেই হাসি পায়। ছেলেদের এত আবেগ। বলি কি না ভালোবাসি, আবার তার প্রমাণও দিতে চায়। হাহা। আকাশ কুসুম ভেবে চলেছি। সকাল 8টা বাজে। বাড়িতে ফুপি, মামি, মামা আর গার্জেনরা এসেছে। হঠাৎ করে সবার আগমনে একটু অবাক হই। এদিকে দেখছি আম্মু আর মামি এরা কিচেনে রান্নাবান্না নিয়ে ব্যস্ত। সামনে থেকে উইশিকে যেতে দেখে ডাক দিলাম। হ্যাঁ আপু বলো। তাড়াতাড়ি বল। কত কাজ আমার। এমন ভাব নিয়ে বলছে যেন কাজ করে সব উল্টে ফেলছে। বাড়িতে এত মেহমান কেন এসেছে রে? আম্মুকে রান্নাঘরে এত ব্যস্ত দেখছি। আজকে বাসায় মিলাদ দেওয়া হবে নাকি? এত কথা এখন বলতে পারবো না। পরে ঠিক বুঝতে পারবে। নাক ফুলিয়ে কথার তেরাবেকা উত্তর দিয়ে চলে গেল ঐশী। পাত্রপক্ষের সামনে মমির পুতুলের মতো বসে আছি। আমি কল্পনাও করতে পারিনি আজ আমার পাকা দেখা। তারই আয়োজন সকাল থেকে চলছে। এই তো কিছুক্ষণ আগে আমার কাজিনরা আমাকে এক প্রকার জোর করে সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে এসে বসিয়ে দিয়ে গেছে। আব্বু আম্মু আমার মতামত নেওয়ার একবারও প্রয়োজন মনে করল না। ভেবেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। শুনেছি পাত্রপক্ষের পছন্দ হলে আজকে একবারে বিয়ে পড়িয়ে যাবে।
সাথে কাজেও নিয়ে এসেছে তারা। দেখি দেখি মেয়ের মুখখানা দেখি, বাহ ভারী মিষ্টি চেহারা। পাত্রপক্ষের সাথে থাকা একটা মহিলা এসে অথৈকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এরই মধ্যে অন্য একজন মহিলা বলে উঠল, মা তোমার নাম কি? নওরিন সাহারি বা অথৈ? বাহ ভারী সুন্দর নাম। মেয়ে তো দেখতে শুনতে ভালোই, আমাদের ছেলের সাথে মানাবে, খারাপ লাগবে না। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, অবশ্য ছবি দেখেই পছন্দ হয়েছিল। পাত্রপক্ষের সাথে থাকা মহিলারা বলাবলি করছেন। পাত্রের সাথে থাকা অর্ধবয়স্ক লোক আমার আব্বুকে উদ্দেশ্য করে বললেন, বেয়াই মশাই, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আজই আমরা কাবিন করে রেখে যেতে চাই। তারপর পাত্রের সাথে থাকা মহিলাদের দিকে একটা বক্স এগিয়ে দিলেন তিনি। এই নাও তোমরা এই আংটি আর বালা জোড়া আমার বৌমার হাতে পরিয়ে দাও। আমি চুপচাপ সবটা শুনছি, কেউ আমার মতামতটুকুও নেওয়ার প্রয়োজন মনে করছে না, যেন আমায় বিদায় করে দেওয়ার প্রস্তুতি চলছে। যখন ছেলের বাড়ির লোকেরা আমার মুখ তুলে দেখছিল, তখন আর চোখে এক পলক ছেলেকে দেখেছি। সে আমার দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিলাম। তখন থেকে আমার বুকের মধ্যে কি হারানোর ঘন্টা বাজতে শুরু করেছে। অবশেষে বিয়েটা হয়েই গেল। জুম্মা নামাজ বাদ ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে কাজী দিয়ে বিয়ে পড়ানো হয়েছে। এখন নিজের রুমে সেজেগুজে বরের জন্য অপেক্ষা করছি। সে একবার আমার সাথে দেখা করে চলে যাবে। শুনেছি আমার এক্সাম শেষে আমাকে শ্বশুরবাড়ি তুলে নিয়ে যাওয়া হবে। আপাতত এক্সামের জন্য আমি বাবার বাড়িতেই থাকব। একটু পর খট করে দরজা খোলার শব্দে কল্পনা রীতি ঘটল আমার। এতক্ষণ তাহলে আমি কল্পনার মধ্যে ছিলাম। বহুল প্রতীক্ষিত মানুষটার জন্য অপেক্ষার প্রহর এই বুঝি শেষ হলো। তার আসার জন্যই তো এত অপেক্ষা করছি আমি। সে এসেছে তাই চটজলদি তার সামনে গিয়ে দাঁড়ালাম। শাড়িটাতে আপনাকে অপূর্ব সুন্দর লাগছে মিস। একদম আমার স্বপ্নপরীর মতো, আমার মন পাখি। তাহলে আমি আমার ভালোবাসার প্রমাণ দিতে পেরেছি নিশ্চয়ই। বয়সের বাঁধ ভেঙে আপনাকে আমার করে নিলাম বেগম আমার। আপনারা কি ভাবছেন? হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন। ওই মনের ব্যাখ্যা দেওয়া অদ্ভুত ভালোবাসার পাগল ছেলেটাই আমার বর। বিয়ের ঠিক আগ মুহূর্তে জানতে পারি আমি যাকে আমার বর ভেবেছিলাম সে আমার বর না। এই পাগল ছেলেটাই আমার বর। যখন জানতে পারি নিজে যেন নিজের মধ্যে ছিলাম না। তাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার সেদিনে ফেলে যাওয়া ওই বক্সের ভিতরে একটা সুন্দর শাড়ি ছিল। তার সেই শাড়ি পরেই সেজেগুজে এতক্ষণ তার অপেক্ষাতেই ছিলাম সারপ্রাইজ দিব বলে। আমি শুধু মুচকি হাসি, কিছু বলছি না। বলছিলাম না ভালোবাসতে সুন্দর মন লাগে, আর সত্যিকারের ভালোবাসায় বয়সটা কখনো বাধা হতে পারে না। প্রমাণ করতে পারলাম তো মিস। ও সরি আমার মিসেস। আমি মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। সে আমার উত্তর পেয়ে আমার হাত ধরে এক ঝটকায় কাছে টেনে নিতেই এহাম এহাম, সরি একটু কাবাব মে হাড্ডি হলাম। দরজা ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে বলছে এভা, হুম কপাল কপাল, এমন ভালোবাসার মানুষ পেতে কপাল লাগে। অবশ্য আমার কপালে এসব নেই। তো যাই হোক, ছোটবেলা থেকে দুই বান্ধবী ঠিক করলাম, দুজনে একই বাড়ির দুই ছেলের বউ হব। আমি হব বড় বউ, তুই হবি ছোট বউ। আমরা দুই যা হব তা তো আর কপালে নেই। সেই তুই আমার মামাতো ভাইয়ের বউ হলি, তাও ছোট ভাইয়ের বউ। নিজের তো ভাই নেই, তাহলে তো ভাবি বানাতাম। আমার মোটেও আফসোস নেই, অ্যাটলিস্ট আমার মামাতো ভাইয়ের বউ মানে ভাবি তো হলি। হি হি হি। ইভু তুই একদম পাকামি করবি না, তুই হচ্ছিস আসল নাটের গুরু। একটু ভাব নিয়ে বললাম, আরে যত দোষ এখন এই নিরীহ মেয়েটার। তোর আর কি, তুই তো লটারি পেয়ে গেছিস। হুশ শোন, তোকে আরুষ পছন্দ করত। তোর সব খবরাখবর আমার থেকে নিত। ওই যে তুই আমার বড় বোনের বিয়েতে শাড়ি আর খোলা চুলে সেজেগুজে গিয়েছিলি না, বেচারা সেই প্রথম দেখা থেকে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এত বললাম তুই ওর সিনিয়র, কিন্তু কে শোনে কার কথা। সিনিয়র আপুর প্রেমে হাবুডুবু খেয়ে বেচারা দেবদাস হয়ে যাচ্ছিল।
সে অনেক কাহিনী, তাই বেচারাকে একটু হেল্প করলাম আর কি। বেচারাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, বলতে পারিস তোর জন্য এক প্রকার যুদ্ধ জয় করেছে। তোর ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখি শতই। কথা বলা শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল ইভা। এদিকে আমাদের দুজনের কথায় আমার জুনিয়র বরটা লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ছেলেটাকে আর এত লজ্জা না দেই, চুটিয়ে প্রেম কর আর কাবাব মে হাড্ডি হব না, আমার কানে ফিসফিস করে বলে চলে গেল ইভা। ইভার কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম। ইভা চলে যেতে না যেতেই আমার জুনিয়র বরটা ঝটপট দরজা আটকে দিল। দরজা আটকাতে না আটকাতেই একটা হ্যাচকা টানে আমার কাছে টেনে নিল। হুট করে আমাকে কাছে টেনে নেওয়ায় হাসি বন্ধ হয়ে গেল আমার। গোল গোল চোখ করে আরুষের দিকে তাকিয়ে আছি। খুব তো হাসা হচ্ছিল তখন। কই এখন একটু হাসেন। দাঁড়ান হাসাচ্ছি আপনাকে বলতে বলতে আরুষ একটু একটু করে অথৈর ঠোঁটের দিকে এগোচ্ছে। দুজন অনেক কাছাকাছি চলে এসেছে। আজ দুজনের মধ্যে তিল পরিমাণ দূরত্ব নেই। আরুষ যেই না অথৈর ঠোঁটের দিকে এগিয়ে গেল, অথৈ মুহূর্তেই ঝট করে চোখ বন্ধ করে নিল। আরুষের মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। আরুষ দুষ্টামি করে অথৈর কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। এদিকে আরুষের সাড়া না পেয়ে অথৈ চোখ খুলে আরুষের দিকে তাকাতেই লজ্জা পেয়ে আরুষকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি প্রিয় আমার, সারা জীবন ভালোবেসে যাব। তোমার আমার মনের মিলন যেন থাকে সারা জীবনের সঙ্গী হয়ে। ভালোবাসি এতগুলা আমার মনের মানুষটা। সমাপ্ত।